আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল 25শে ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 11:15টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787/8 ড্রিমলাইনার ফ্লাইট নম্বর BG202 করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলেন তারেক রহমান। 17 বছর পর দেশে তার এই প্রথম আসার পর কি করলেন? জুতো খুলে দেশের মাটি স্পর্শ করলেন, মাথায় লাগালেন, অনেকটা দেশমাতৃকাকে প্রণাম করার ভঙ্গিতে। এর মধ্যে দিয়ে কি কোনো ইঙ্গিত দিলেন? আপনারা এইভাবে দেখুন। পরে ফেসবুকে একটি পোস্টে লিখলেন, অবশেষে প্রিয় দেশের মাটিতে। বিমানবন্দর থেকেই ফোনে কথা বললেন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সবার আগে। তারপর বাসে করে রওনা দিলেন রাজধানীর 300 ফিট সড়কের সংবর্ধনা স্থলে। যে বাসে করে গেলেন তাতে লেখা রয়েছে স্লোগান, সবার আগে বাংলাদেশ। যেহেতু তারেক রহমানের দেশে ফেরার পেছনে ভারত ও আমেরিকার ভূমিকা আছে বলে খবর প্রচারিত হয়েছে এবং তাদের মধ্যে সমঝোতার যে হয়েছে এবং তার কথা ইতিমধ্যে বেরিয়ে এসেছে, তাই বিরোধীদের সমালোচনা ভোতা করতে দিল্লি নয়, ওয়াশিংটন নয়, ইসলামাবাদ নয়, শুধুই ঢাকা ঢাকা এই বার্তা দিতেই এই স্লোগান, সবার আগে বাংলাদেশ। কথায় আছে, মর্নিং শোজ দ্য ডে। সকাল দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। দেশে ফিরে তারেক আজ সংবর্ধনার উত্তরে যে ভাষণ দিলেন সেটাকে একটু কাটাছেঁড়া করা যাক। দেখা যাক যে দায়িত্ব কাঁধে নিয়ে তিনি দেশে এসেছেন, কিংবা আরো স্পষ্ট করে বললে যে দায়িত্ব তার কাঁধে দিয়েছে ভারত ও আমেরিকা এবং তারপরে তারেকের দেশে ফেরা নিশ্চিত হয়েছে, আজ প্রথম দিনে সেই দায়িত্ব পালনের পথে তিনি আদৌ এগোলেন কি না। এই আলোচনা করতে গেলে প্রথমে দেখতে হয় কি দায়িত্ব তাকে দেয়া হয়েছে। সেগুলো প্রথমেই বলে নিই, এ সম্পর্কে কোনো আধিকারিক বিবৃতি তারেক বা ভারত বা আমেরিকার তরফ থেকে জারি করা হয়নি। আর তারেক তো বলেই দিয়েছেন বিষয়টি সংবেদনশীল এবং বিস্তারিত শেয়ার করা যায় না। অর্থ এর অর্থ হলো কিছু একটা কথা তো হয়েছেই, সমঝোতাও হয়েছে। তিনি না বললেও সেটা যে হয়েছে সেটা তিনি কিন্তু ঘুরিয়ে মেনে নিলেন তারেক। কিন্তু দেশ বিদেশের রাজনৈতিক বিশ্লেষকরা তিনি বলবেন, কেউ কিছু বলবে কি বলবে না তার জন্য চুপচাপ বসে থাকেননি। তারা বাংলাদেশের প্রেক্ষিত বিচার করে সমঝোতার অন্তত দুটি কেন্দ্রীয় বিষয় স্পষ্ট করেছেন। বিষয় দুটি এরকম: 1 নম্বর, দেশকে ইসলামী উগ্রপন্থা থেকে মুক্ত করা। যেভাবে ইসলামী উগ্রপন্থী দলগুলো জামাতের নেতৃত্বে গত প্রায় 18 মাস ধরে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে, যেভাবে সংখ্যালঘুদের, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নেমে আসছে, হত্যা করা হচ্ছে তাদের, মব জাস্টিসের নাম করে, সেই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করা, এটা হচ্ছে প্রথম দায়িত্ব। এবং দ্বিতীয় দায়িত্ব, দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা, অপরাধ ট্রাইব্যুনাল ও তার রায়কে অবৈধ ঘোষণা করা ও এই রায় বাতিল করে গণতন্ত্রের স্বার্থে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় পুনরায় যুক্ত করা। এর সঙ্গে কিছু অন্যান্য বিষয় আছে, যথা ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, ব্যবসা বাণিজ্য, গঙ্গা তিস্তা পানি চুক্তি, এসব বিষয় আছে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক কেমন রাখা হবে সেসব বিষয়। এবার দেখা যাক দেশে ফিরে তারেক রহমান যে বার্তা দিয়েছেন আজ, সেটা কতটা তার দায়িত্বের সঙ্গে মানিয়েছে বা সামঞ্জস্য রেখেছে। দেখুন, দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ঢাকার গতকাল 25শে ডিসেম্বর ঢাকার পূর্বাঞ্চলের দেশবাসীর উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন সেটা 3টি মূল স্তম্ভের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে। 1,
গণতন্ত্র স্থাপন, 2 নিরাপদ বাংলাদেশ গঠন, মানে যেখানে ভেতরে তাদের মধ্যে ভালো সবার মধ্যে সম্পর্ক থাকবে, এবং জাতীয় ঐক্য। রহমান তার বক্তব্যে মার্টিন লুথার কিং জুনিয়রের আই হ্যাভ আ ড্রিম ভাষণকে অনুপ্রেরণা হিসেবে উদ্ধৃত করেছেন। উদ্ধৃত করে তিনি বলেছেন আই হ্যাভ আ ড্রিম, তার মতো তিনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। তবে তিনি সেই প্ল্যান বা পরিকল্পনার বিস্তারিতভাবে উন্মোচন করেননি, বরং তার বক্তব্যের সারাংশ ছিল দেশ পুনর্নির্মাণের জন্য সর্বশ্রেণীর মানুষের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান। তারেক রহমান তার বার্তায় আগেই বলেছি যে 3টি প্রধান যে থিম সেটাকে এভাবে তুলে ধরেছেন। 1, নিরাপদ বাংলাদেশ নির্মাণ। তিনি বারবার এই বিষয়টিতে জোর দিয়েছেন যে নারী, পুরুষ, শিশু, সকল বয়স, শ্রেণী, পেশা এবং ধর্মের মানুষ নিরাপদে থাকতে পারবে এমন একটি দেশ গড়ে তোলা প্রয়োজন। অর্থাৎ ইসলামী দেশ নয়, তার থেকে দূরে সরে থাকার কথা তিনি বললেন। 2, তার কথার মধ্যে অন্তর্ভুক্তিমূলক জাতীয় দৃষ্টিভঙ্গি। বিশেষভাবে তিনি বাংলাদেশের বৈচিত্র্য স্বীকার করেছেন। পাহাড় এবং সমতলের মানুষ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সমান অধিকার এবং নিরাপত্তার কথা তিনি বলেছেন। 3 নম্বর তার আজকের যে থিম, গণতন্ত্র, মানে গতকাল যে ভাষণের যে থিম, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার। তিনি 2024 সালের জুলাই আন্দোলন এবং শহীদদের কথা বলেননি, তাদের কথা স্মরণ করে বলেছেন যে আজ বাংলাদেশের মানুষ তাদের কথা বলার এবং গণতান্ত্রিক অধিকারের দাবি তুলছে। এই সংবর্ধনা বক্তব্যে তারেক রহমান আওয়ামী লীগ বা জামাতে ইসলামের নাম সরাসরি উল্লেখ করেননি বা তাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ দাগেননি। যদিও তার আগের বক্তব্য এবং বিএনপির অবস্থান সেটা যেটা বলে সেই বিষয়গুলি সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কি সেটা বোঝায়, কিন্তু তারপরে তিনি অনেকটা পথ হেঁটে এসেছেন, এটা মাথায় রাখতে হবে। ইসলামী উগ্রপন্থার বিরুদ্ধে তার অবস্থানটা কি? নভেম্বরে বিএনপির দেশ করার পরিকল্পনা কর্মসূচিতে তারেক রহমান কি বলেছিলেন একটু দেখা যাক। সেখানে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যারা এখন মানুষের সমর্থন চাইছে, এই দেশের মানুষ তাদের 1971 সালে দেখেছে। খেয়াল করবেন কথাগুলো। তারা শুধু লক্ষ লক্ষ মানুষ হত্যা করেনি, তাদের সহযোগীরা অসংখ্য মা বোনেদের সম্ভ্রম লুণ্ঠন করেছে। আমরা এটি কখনো ভুলতে পারি না। কবে বলেছেন এই কথাগুলো? এই নভেম্বরের একদম শেষে, গত নভেম্বরের। এই অবস্থান যে তার জামাতে ইসলামী এবং উগ্রপন্থা, নাম না করেও উগ্রপন্থা, ইসলামী উগ্রপন্থার বিরুদ্ধে এই অবস্থান তার আজকের বক্তব্যের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, যেখানে তিনি সর্বধর্মের মিলন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার উপর বিশেষ জোর দিয়েছেন এবং বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরদের ষড়যন্ত্রের বিরুদ্ধেও সতর্কতা জানিয়েছেন। আওয়ামী লীগের বিষয়ে তিনি কি বলেছেন? তিনি সরাসরি নাম না নিয়েও আওয়ামী লীগের 15 বছরের শাসনকালে শত শত হাজারো গুম খুন তার কথা উল্লেখ করেছেন এবং 2024 সালে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন। এটা একটা ট্যাকটিক্যাল মুভ। এই বার্তার কৌশলগত তাৎপর্য তাহলে কি? তারেক রহমানের আজকের বক্তব্য 3টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংকেত দেয়। 1, বিএনপির পুনর্নির্ধারণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐতিহাসিকভাবে নরম একটি ধর্মীয় দল হিসেবে পরিচিত। জামাত কঠোর ধর্মীয় দল, কঠোর ইসলামী ধর্মের দল, আর বিএনপি নরম ধর্মীয় দল হিসেবে পরিচিত। সংকীর্ণ রাজনীতির দল হিসেবেও এর পরিচয়। রাজাকারদের দল জামায়াতের রাজনীতির সঙ্গে এরা যুক্ত থেকেছে, এদের পার্টনার ছিল। এখন নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে এসে বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক বহুজাতীয় দল হিসেবে অবস্থান করছে।
এটি জামাতে ইসলামের মতো ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে একটি স্পষ্ট এবং কঠিন বার্তা। 2, নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার বিষয়টা নিয়ে কি বলেছেন? তারেক রহমান বারবার শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য জোর দিয়েছেন এবং যুব সমাজকে ধৈর্য সহকারে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। এটা হিংসা ও চরমপন্থার বিরুদ্ধেও একটি স্পষ্ট সতর্কতা। 3 নম্বর, আন্তর্জাতিক একটা আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন। তার অন্তর্ভুক্তিমূলক বার্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর যে জোর দেয়া হয়েছে ভাষণে, সেটা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত ভারত যাতে বিএনপিকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখতে পারে ভবিষ্যতে, সেই ব্যাপারটা সাহায্য করছে। অর্থাৎ বিএনপির ভারত বিরোধী কোনো ভূমিকা তারা নেবে না। সামগ্রিক মূল্যায়ন করা যাক এবার। তারেক রহমানের এই বার্তা দ্বৈত উদ্দেশ্য পরিবেশন করে। প্রকাশ্য স্তরে এটি সমস্ত জাতীয়তাবাদী এবং নির্দলীয় শক্তিগুলোকে একত্রিত করার একটি আহ্বান যেমন জানায়, এবং অপ্রকাশ্য বা গভীর স্তরে এটি একটি পরিষ্কার বার্তাও দেয় যে বিএনপি এবং এর নেতৃত্বে তারেক রহমান ইসলামী চরমপন্থা এবং কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে নিজের অবস্থান নিতে চলেছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং অর্থনৈতিক কল্যাণের মতো বিষয়গুলিতে ফোকাস করার মাধ্যমে তিনি সমাজকে পপুলিজম এবং ধর্মভিত্তিক বিভাজন থেকে দূরে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। এই কৌশলগত অবস্থান বিএনপিকে ফেব্রুয়ারির আসন্ন নির্বাচনে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরতে পারে। এমনকি বর্তমান পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ শেষ পর্যন্ত, আবার বলছি, যদি আওয়ামী লীগ শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, তবে রাজাকার বিরোধী ও মুক্তিযুদ্ধের পক্ষীয় বাংলাদেশি জনতা, যার সিংহভাগ এত ছিল আওয়ামী লীগের সঙ্গে, হয়তো এখনো আছে, তাদের একটি অংশ নির্বাচনে জামাতকে দূরে হটাতে, ইসলামী দলগুলোকে দূরে সরিয়ে দিতে বিএনপির সঙ্গে আসতে পারে। নির্বাচনে জামায়াতপন্থীদের পরাজিত করতে আওয়ামী লীগের কিছু সংখ্যক কর্মী সমর্থকও বিএনপিতে আসবে। প্রিয় দর্শক, আমি আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে একটা সম্ভাবনার কথা এখনো পুরো বাদ দিতে পারছি না, কিন্তু এর পেছনে একটা সহজ রাজনৈতিক অঙ্ক আছে। বিএনপি ভারত সমঝোতায় তারেকের দেশে ফেরার ফলে বাংলাদেশের রাজনীতির হিসাব রীতিমতো উল্টে পাল্টে গেছে। যে জামাতকে কয়েকদিন আগেও খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছিল, সেই জামাত এখন বুঝেছে খেলা কঠিন হয়ে গেল। বিএনপি গত 1.5 বছর চাঁদাবাজি এবং অন্যান্য কারণে জনসমর্থন অনেকটা হারিয়ে ফেলেছিল মনে হচ্ছিল। তারেকের ফিরে আসা, ভারত ও আমেরিকার সমর্থন বিএনপির জনসমর্থনের গ্রাফকে ওপরে তুলতে শুরু করেছে, এবং যত দিন যাবে এই গ্রাফ তত ওপরে উঠতেই থাকবে, জামাতের গ্রাফ নামতে থাকবে। এর সঙ্গে নির্বাচনে আওয়ামী লীগ যদি অনুপস্থিত থাকে, আওয়ামী লীগের সমর্থকদের একটা অংশ ভোট দেবে বিএনপিকে, ফলে বিএনপির ভোট আরো বাড়বে। এই পরিস্থিতিতে একটা মহা কৌশলী চাল দিতে পারে জামাত ও জামাত যাকে সংরক্ষণ দিয়ে রেখেছে সেই ইউনূস সরকার। সেই চাল হলো হঠাৎই আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে পারে ইউনূস সরকার। উদ্দেশ্য বিএনপিতে যেন আওয়ামী লীগের ভোট না আসে। আরো একটা ব্যাপার হবে এমনটা ঘটলে, সেটা হলো কনফিউশন বা ধোঁয়াশা তৈরি করা। মানুষ কাকে ভোট দেবে সেই পরিস্থিতিতে, বিএনপিকে না আওয়ামী লীগকে? ভারত সরকার কাকে সমর্থন দেবে, বিএনপিকে না আওয়ামী লীগকে? আপনি হয়তো ভাবছেন ভারতের সমর্থন এমন কি প্রভাব ফেলবে নির্বাচনে, ভারত কিংবা ভারতীয়রা তাও ভোট দেবে না বাংলাদেশে। এটা 100% সত্যি, কিন্তু যারা খবর রাখেন তারা জানেন ভারতের টাকা
বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দলকে নির্বাচনের খরচ জুগিয়ে থাকে, যেমন ভাবে পাকিস্তানের টাকা বাংলাদেশের জামায়াতকে দেয়া হয়ে থাকে। কিছু রাজনৈতিক দলকে নির্বাচনের খরচ যোগায় ভারতের টাকা, ভারত থেকে যাওয়া টাকা। এই প্রাপকদের মধ্যে প্রধানত আওয়ামী লীগ থাকলেও বিএনপি যেও একেবারে পায়নি, থাকেনি কখনো তা নয়। আর যতদূর মনে পড়ছে 1991 এর নির্বাচনে যেবার ভোটে শেখ হাসিনা হেরে যান এবং ভোটে জেতেন খালেদা জিয়া, ভোটে জিতে সরকার তৈরি করেন, সেবার ভারতের টাকা পেয়েছিল বিএনপি। উপসংহার টানি এই আলোচনার, তারেক রহমানের আজকের বার্তা সরাসরি আক্রমণাত্মক না হলেও এটি একটি শক্তিশালী বিবৃতি, যা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের দিক নির্দেশনা প্রদান করে, যেখানে গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং নিরাপত্তা এবং তাদের প্রতিবেশীদের সঙ্গে সহজ ভালো সম্পর্ক সেটা অগ্রাধিকার পাবে। আমার পরবর্তী প্রতিবেদন হয় আজ সন্ধ্যেবেলাতে এটা করব কিংবা কাল সকালে এটা করব। সেই প্রতিবেদনে আলোচনা করব তারেক রহমান আজকের সকালের বার্তায় সূর্যের আলো কিছুটা দেখিয়েছেন, এটা ঠিক, এটা সূর্য করজ্জ্বল সকাল ছিল, কিন্তু পুরো দিনটা যে সূর্য করজ্জ্বল থাকবে এমন নয়। একটি ঝঞ্ঝা বিক্ষুব্ধ দিনের ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। আজকে বাংলাদেশে অন্তত 4টি খুন হয়েছে, হত্যা হয়েছে মব জাস্টিসের নামে। তার মধ্যে একটি হিন্দু ছেলে অমিত মণ্ডলেরও খুন করা হয়েছে, অনেকটা ওই দীপু দাসের মতো কায়দায়। সুতরাং একটা ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে ঝঞ্ঝা বিক্ষুব্ধ দিনের। তারেকের চলার পথ সহজ নয়। জামায়াতি ও ইসলামপন্থী দলগুলো মরণ কামড় দেওয়ার জন্য তৈরি। তীরে এসে তরি ডুবে যাবে এটা তারা মানতে চাইছে না, মানতে পারছে না, পারবে না। তাদের সঙ্গে রয়েছে ইউনূস সরকার, সেনাবাহিনী এখনো সরকার ও জামায়াতের সঙ্গে। তারা কি করবে এই সব মিলিয়ে আমার পরবর্তী এপিসোড। ইউনূস সরকারকে কি ভেঙে দেবে?